রংপুর জেলার বিভাগীয় শহরে তাজহাট মৌজায় একটা অমানবিক ঘটনা ঘটে, যেটা সার্বিক পর্যালোচনা এবং বিশ্লেষণে আমরা যেটা জানতে পারি, ঘটনার তারিখ 4/9/2025 দুপুর অনুমান 12:30 ঘটিকার থেকে প্রায় 4টা সাড়ে 4টা পর্যন্ত সেখানে মব ভায়োলেন্স বলতে যা বোঝায়, মব টেরোরিস্টদের দ্বারা আক্রান্ত হয়ে সেখানকার স্থায়ীভাবে বসবাসকারী মোসাম্মদ আফসানা মিমি ও আনোয়ারা বেগম, মুফতি বেগম সহ আরও অনেকেই যাদের স্থায়ী বাড়িঘর ছিলেন, তারা পেশায় কেউ শিক্ষিকা, কেউ অন্য সরকারি চাকরি, তাদের দীর্ঘ কর্মজীবনের উপার্জিত অর্থ দ্বারা সেখানে ওই মৌজায় তফসিলকৃত সম্পত্তি ক্রয় করিয়া তারা পাকা বাড়ি ঘর ছাদ পিটানা সহ বসবাস করে আসতেছেন এবং তাদের সন্তানাদি সহ সামাজিক শিক্ষা সমস্ত কিছুতে কন্ট্রিবিউশন রেখে সুষ্ঠুভাবে বসবাস করেন এবং তাদের এই ক্রয়কৃত তফসিলি সম্পত্তি যথারীতি খাজনা খারিজ যা যা করা দরকার সমস্ত কিছু করে তারা ভোগ দখলিকার। এই তফসিলীকৃত সম্পত্তি পার্শ্ববর্তী জমির যিনি ওই এলাকার নানা রকমভাবেই প্রভাবিত এবং প্রতিপত্তি এবং সামাজিকতার বিভিন্ন কিছু করেই যিনি সমাজকে ডমিনেট করেন, অন্যকে হয়রানি করেন, প্রেসারেই করেন, ওই সম্পত্তিগুলো তার প্রয়োজন এভাবে নানাভাবে হুমকি ধামকি ভয় ভীতি সহ নানা কিছু উপদ্রব সৃষ্টি করে তাদেরকে নানাভাবে প্রেসারাইজ করে আসতেছিলেন। এরই ধারাবাহিকতায় যে ঘটনার তারিখটা বললাম 4/9/2025 তারিখ অনুমান দুপুর 12:30 ঘটিকার থেকে 4:30-5টা পর্যন্ত তার স্থানীয় সন্ত্রাস বাহিনী দ্বারা তাদের বাড়িঘরে আক্রমণ চালায় এবং অতর্কিত আক্রমণে তাদের সেই বাড়িঘরগুলো ভাঙচুর করে আসবাবপত্র থেকে শুরু করে সমস্ত জিনিসপত্র বাড়ি বাহিরে ফেলে দেয় এবং লোকজনকে ওই বাড়ির থেকে জোরপূর্বক বাড়ি করতে বাধ্য করে সমস্ত বাড়িঘর তছনছ সহ তাদের আসবাবপত্র স্বর্ণালঙ্কার সহ নগদ টাকা পয়সা যা ছিলেন তাদের এই নির্মম অত্যাচারে এবং সন্ত্রাস কর্মকাণ্ডে যে যা পারেন সবগুলো লুট করেছেন এবং এই অসহায় এবং সেখানকার ভোগ দখলিকার বাড়ির যারা মালিক ছিলেন তারা সমস্ত সন্তানাদি সহ সেই ভয়াবহ তাণ্ডব লীলায় বাড়ি ছাড়তে বাধ্য হয়। তাদের আর্তচিৎকারে এলাকাবাসী সহই কেউ সেরকম সারা বা প্রতিবাদের সাহস পায়নি, কারণ অপরপক্ষ এমনই শক্তিশালী এবং তারা পারে না এমন কোনো কর্মকাণ্ড নাই যে তারা করে না, যার ফলে সেখানে তাদেরকে রেস্কিউ করার জন্য, আগানের জন্য, সেভ করার জন্য মহল্লাবাসীর থেকে শুরু করে কেউ সেভাবে আসেনি। আর ঘটনার এমন তাণ্ডব লীলায় তারা যে পার্শ্ববর্তী কোনো প্রশাসন সহ জারি কোনো সাহায্য সহযোগিতা নেবে, তারা পরিবেশ পরিস্থিতি এমন ছিল যে ওগুলো নেওয়ার মতো কোনো সুযোগ তারা তৈরি করতে পারেনি। এমতো অবস্থায় তারা বাড়িঘর যেগুলো আছেন তাদের তাণ্ডব লীলায় কিছু কিছু স্পর্শকাতর জিনিস সরানোর চেষ্টা করেও ব্যর্থ হয়, যদিও ঘরের থেকে কিছু বাহিরে করে নিয়ে আসেন, পরবর্তী দেখায় সেখান থেকে সে জিনিস নাই, কারণ যারা এখানে করতেছিলেন তারা সংখ্যায় ছিল অনেক 30-40 এবং তারও অভাব। এই যে কিছু চেনা কিছু অচেনা ব্যক্তিবর্গ যারা পার্শ্ববর্তীর ইন্ধনে যিনি নিয়ে আসছিলেন, যিনি সন্ত্রাস সৃষ্টি করলেন, তাদের মাধ্যমে এগুলা হয় লুটতারাজ হয়ে যায়। আজকে সেই লোকগুলো এমন অবস্থায় আছে যে এই যে এহেন কর্মকাণ্ড কেন এরকম কিছু হলেন, কেন ঘটলেন, এগুলোর প্রশ্ন নিয়ে আইন আদালতের কাছে এবং বিজ্ঞ আইনজীবীদের কাছে অনেকের কাছে ওনারা আসতে চান যে এরকম পরিস্থিতির শিকারে, কিন্তু ভয় ভরবার তার তাণ্ডব নিয়ে বর্তমানে যে তারা বসবাসকারী তো সেই স্থানে যা আবারও পূর্বের ন্যায় কোনোভাবে চালাতরে বসবাস করবেন, তাদের দ্বারা তারা গৃহে প্রবেশ করার কোনো সুযোগ পাচ্ছেন না। এমতো অবস্থায় আমরা যেটা মনে করি যে দেশের আইন আদালত বলতে সমস্ত কিছু আজায় এবং একজন নাগরিক হিসেবে সেই সুরক্ষা পাওয়ার তার আইনগত অধিকারও আছে। ওইখানকার এই লোকগুলো দেশের মধ্যেই যেন এটা আর একটা অরাজকতার রাজ্য হিসেবে পরিগণিত হয়েছে, ওই মৌজার ওই বাসিন্দাগুলো। এমতো অবস্থায় আমরা মনে করি যারা এই সন্ত্রাস কর্মকাণ্ডের সাথে জড়িত আর আজকের এই অসহায় পরিবারকে গৃহহারা করেছে, তাদের থাকার মতো কোনো অবস্থান নাই, তাদের আইনগত প্রতিকার পাওয়ার রাইটস তাদের আছে এবং সেই মর্মে আমরা মনে করি যারা এই সন্ত্রাস কর্মকাণ্ড পরিচালনা করেছেন আইন এবং নজির মতে তাদের এগেনস্টে আইনি প্রক্রিয়া মামলা মোকদ্দমা করে একটা নজির স্থাপন করা আইনগতভাবে বৈধতার রাইট। আমি মনে করি এই সংক্ষুব্ধ পক্ষ ওনারা যেভাবে পরিস্থিতির শিকার, যেভাবে ওনারা যদি ওখানে কোনো আমাদের ভুল থাকে, আমরা নোটিশ পাইলাম না, আমরা কেন জানলাম না, আমাদেরকে কেন সময় দেওয়া হলো না যে আপনারা আপনাদের মালামাল নিয়ে বের হয়ে যান,
কিন্তু ওই সম্পদ, ওই বাড়িঘর, ওই জমি, ওগুলো তো আমার কষ্টের টাকার অর্জিত সম্পদ। কেন তারা আমাকে এই সুযোগটা দিল না? আমার জিনিসপত্র নিয়ে বের হওয়ার সুযোগটা কেন তারা আমাকে দিল না? আমি তো বলতেই পারতেছি না। আমার খুব অসুখ, আমার মেরুদণ্ডের হাড্ডি ফুলা, আমার কোমরের হাড্ডি ক্ষয় গেছে, আমার ডায়াবেটিস। আমি মেডিকেলে গিয়েছিলাম, গুন্ডা পান্ডা পুলিশ ম্যাজিস্ট্রেট নিয়ে আসে ভাঙচুর করতেছে। তা আমরা বললাম যে আমাদের ঘর বাড়ি ভাঙতেছেন, আমাদের লুটিস কই, আমাদের লুটিস দেখান। তো কয়েছে লুটিস আপনার দিক দিয়েছি, তা আমরা তো পাই নাই, আপনারা ঘর বাড়ি ভাঙবেন কেন? একটা জিনিস কেউ না আমাদের, আমি বা আমার প্রতিবাসী যে এটা আমার আশেপাশে ভাইয়েরা বাড়ি করে আসলো, তাদেরও কিছু বার করতে দেয় নাই। আর মানুষ লুট তারাজ করে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার মিঠাপুকুরে ওখানে অফিস থেকে রওনা দিছি। রওনা দেওয়ার পরে আসতে তো সময় লাগে। আসি 4টার সময় এসে আমি বাসায় যখন ঢুকি দেখি আমার বাসা ফাঁকা, আমার বাসার মধ্যে কোনো মালামাল নাই। এখন ওখানকার অনেক চেনা মানুষ, পুরুষ মানুষ, মহিলা মানুষ, ওরা ওই মানে বস্তায় করে, আমার মেয়ে হয়তো ঘরের ভিতর থেকে ছিল জিনিসপত্র দিছে। এখন দেখছিলাম যে শরীফুলের কাছেও বস্তা, তাই এভাবে ওরা বস্তা নিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছে, কার মাল কোথায়, এখানে তো দেখতেছি যে বাড়ি ভাঙতেছে। আমি আসার পর আর আমি আমার বাসায় চিনতেছি না, বাসাও মানে ভাঙার মানে ওই সময় গাড়ি মানে আমি যখন 10 সালে জমি কিনছি, 10 সাল থেকে চাকরি করে চাকরির বেতনের টাকা দিয়ে এবং লোনের টাকা দিয়ে আমি মনে করেন যে বাড়ি করছি। আমার এখানে কিন্তু 2টা বাড়ি, একটা বাড়িতে আমি থাকি, আরেকটা বাড়ি কিন্তু আমার ভাড়া দেওয়া। আমি ওই বাড়ি হচ্ছে করলাম এই 1 বছর আগে আমি রং করছি, বাসা কমপ্লিট করার পর 1 বছর আগে আমি রং করছি। এখন দেখতেছি যে আমার মনে করেন যে জিনিসপত্র আমার 4 ভাগে 3 ভাগে নাই। আমি যে পানি খাবো আমার গ্লাস নাই, প্লেট নাই, আমার প্লেট মানে যেখানে দেখতেছি সেখানে আমার নাই, শুধু নাই। আমি যে এই এত মানে 2010 সাল থেকে সংসারটা গোছাইছি, এই 25 সাল পর্যন্ত আমার তো মনে করেন বেতনের কষ্টের টাকা, এলে লোনের টাকা, এখন আমার লোন চলতেছে। আমার কিস্তি কাটার পরে আজকে যে আমি যে মানবতার জীবন, আমার মানুষের বাসায় আমি আছি। আমি 4/9/25 তারিখ সকাল যথারীতি আমি হচ্ছে অফিসে পৌঁছাই। আমার হাজব্যান্ড হচ্ছে আমার 2টো বাচ্চা নিয়ে আমি ওই রাষ্ট্রপুর কোটপাড়ায় আমি অবস্থান করি। আমরা জমিটা কিনি হচ্ছে 21 সালে মার্চ মাসে লোন করে। আমরা যখন জমিটা কিনি, ব্যাংক হচ্ছে বেসরকারি আইবিডিসি ব্যাংক আমাদেরকে লোন দেয়। জমিটা দীর্ঘ 6 মাস তারা হচ্ছে যাচাই বাছাই করে, যে কোনো ঝামেলা নিয়ে নির্ঝঞ্ঝাট একটা জমি আমরা সুন্দর কিনি। প্রায় হচ্ছে 20 লক্ষ টাকা ঋণ করে জমিটা কিনি আমরা। তা সুন্দরভাবে আমরা হচ্ছে ব্যাংকের লোনও আমরা কিস্তি শোধ করতেছি। আমরা বাসস্থান ওখানে বাসা করে আমরা হলো আসি, এই যাবো তো আসি, সুন্দরভাবে আসি, চাকরি চলতেছে আমাদের স্বাভাবিক জীবন। আমার হাজব্যান্ড হচ্ছে আমাদের সঙ্গে থাকে না, সে চাকরি সূত্রে বগুড়ায়। তো অনেক জিনিস, নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি থেকে শুরু করে অনেক জিনিস, এবং ক্যাশ কিছু টাকা ছিল আমার, এবং আমার হচ্ছে স্বর্ণের চেন ছিল বাসায়। আমি কিছুই পাইনি। বাসা থেকে হচ্ছে লুটপাট, একদম লুটতরাজ। আমার গ্যাসের চুলা থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য আমার হচ্ছে বাসা থেকে আমি পাইনি। এখন কিস্তিও চালাইতে হবে, এবং আমার সংসার খরচ, নিত্য প্রয়োজনীয় খরচ, এবং আমার হচ্ছে অফিস যাতায়াত এবং বাসা ভাড়া দিয়ে তো আমার থাকা সম্ভব হচ্ছে না। ওরা আমাদেরকে তো বিনা নোটিশে কোনো জানায়নি উচ্ছেদ করলো। কিন্তু হলো কিভাবে উচ্ছেদ করে তারা, আমাদেরকে জানাবে, আমাদের তো অধিকার ছিল। যদিও হ্যাঁ, আমরা যদি তারা জমি পাইতো, তারা তারপর আমাদেরকে মিউচুয়াল করতে পারতো, যে আসেন বসেন, বা আপনারা আমাদেরকে সময় দিতে পারতো, কমপক্ষে 1 সপ্তাহ 15 দিন বা 1 মাস। আমরা যদি তারা সত্যিই পাইতো জমি বা পাবে, তাহলে আমরা সময় নিয়ে আমরা একটু সুন্দরভাবে গোছায় একটা নির্দিষ্ট জায়গায় আমরা উঠতে পারতাম। আমাদের প্রথমেই ওয়ারিসদের প্রথম মূল্য সৈমন্নেসা, তার সৈমন্নেসা মৃত্যুর পর তার ছেলে মেয়েরা ওয়ারিস হিসেবে জমিটা বিক্রি করে। জমিটা কিনেন প্রথমে মুজাফর হোসেন, আনোয়ার হোসেন এবং ফুলবাবু। মুজাফর হোসেন কেনেন 15%, ফুলবাবু কেনেন 3% এবং আনোয়ার হোসেন কেনেন 3%। এই মোটে 21% জমি কেনেন। সৈমন্নেসার জমি 23.70, এর মধ্যে 21% জমি তারা কেনে। এখন এই 21% জমি কেনার পরে আনোয়ার হোসেন এবং ফুলবাবু ওই জমিতে অবস্থান করতেছে তাদের জমিতে, এবং মুজাফর হোসেন তার 15% জমি
আমাদের 3 জনের কাছে বিক্রি করে। আমার মিসেসের 5%, আমার এক নিকটাত্মীয় শেলিকার কাছে 5%, আর এক শেলিকার কাছে 5%, 15% জমি বিক্রি করেন। এবং আমরা সবাই সঙ্গে সঙ্গে জমি কিনে বাড়ি করে 15 বছর থেকে 16 বছর থেকে এই বাড়িতে অবস্থান করতেছি। হ্যাঁ, কেনার সময় কাগজপাতি তো ঝকঝকে, কারণ এসে খতিয়ান কেরামত প্রামাণিকের ছিল। এসে খতিয়ান কেরামত প্রামাণিকের ওয়ারিশ হচ্ছে 3 জন, হবিবুর রহমান, নকিবুর রহমান এবং সৈমন নেসা। সৈমন নেসার ওয়ারিশটা আমাদের কাছে জমি বিক্রি, মোজাফরের কাছে জমি বিক্রি করছে, এবং সেই জমি অনুযায়ী মোজাফর জমি কেনার পরে খারিজও করছে। খারিজ করার পর খারিজ খতিয়ান সবই হয়েছে, সেখান থেকে আমরা জমি কিনি। তো এখানে লিগ্যাল এবং সব আপ টু ডেট কাগজ ছিল আমাদের, এবং লিগ্যাল দেখেই আমরা জমিটা কিনেছি রেজিস্ট্রি অফিস থেকে, এবং কবলা রেজিস্ট্রি করে নিয়েছি সবাই।